গল্পের নাম তুমি আমি। আমরা আজকে একটু অন্যরকম গল্প শুনব। আমরা গল্পে যেমন ভয়ের ছোঁয়া পাবো, তার সাথে সাথে একটু রহস্যের গন্ধও খুঁজে পাবো। তাহলে শুরু করা যাক আজকের গল্প তুমি আমি। উঠলো বাই তো কটক যাই, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে। এটা শুনে আমরা সবাই অভ্যস্ত, কিন্তু এখানে বলা হয়েছে উঠলো বাই তো পাহাড়ে যাই। গল্পের নাম অনুসারে আমরা এখানে মূলত দুটি চরিত্র পাব, কিন্তু গল্পের স্বার্থে পার্শ্ব চরিত্র হিসেবে আরও 4টি চরিত্রকে যুক্ত করা হয়েছে। দুই বন্ধু শ্যামল আর সুজয় হঠাৎ একদিন ঠিক করেছে পাহাড়ে ঘুরতে যাবে। তারা সেরকম ছুটি পায় না, কাজের সূত্রে ব্যস্ত থাকে। বলে রাখা ভালো, তারা দুজনেই গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। শ্যামল একজন নামকরা ওষুধের দোকানের মালিক আর সুজয় পুলিশ। বোঝাই যাচ্ছে ওষুধের দোকানের মালিককে রোজ দোকানে দেখাশোনা করতেই হবে, কারণ কত অসুস্থ মানুষ আসেন সেখানে। আর সুজয়ের তো অপরাধীদের নিয়েই কাজ, তাই তার আর কোনো ছুটি নেই, শুধুই ব্যস্ততা। যাই হোক, তার মধ্যে হাতে 3-4 দিন সময় পাওয়া গেছে। দুজনে চলে গেছে পাহাড়ে। পাহাড় বলতেই আমাদের হাতের কাছে রয়েছে সুন্দরী দার্জিলিং, আর সেখানে গিয়েই তারা দেখবে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য। এই ভেবেই তারা রওনা দিল দুজনে। ক্লাস হয়ে গেলে ক্লাস শুরু হয়ে যাবে। হাওড়া থেকে দুজনে উঠে পড়ল রাত 10:10 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ার কিছু সময় পরেই, মানে প্রায় রাত 11টার মধ্যেই রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ল দুজনে। রাতে শুয়েই ঘুমিয়ে পড়ল সুজয়, কিন্তু শ্যামলের ঘুমোতে একটু সময় লাগে, কারণ সে রাতে ঘুমের ওষুধ ব্যবহার করত। তাও রাত 12:30 নাগাদ ঘুমিয়ে পড়ল শ্যামলও। হঠাৎ রাত 2-2:30 নাগাদ ঝপ করে ট্রেনটা দাঁড়িয়ে পড়ল লাইনের ওপরে। সুজয় জানালা দিয়ে দেখল কোনো প্ল্যাটফর্ম না। সে ভাবল হয়তো সিগন্যালে দাঁড়িয়েছে ট্রেনটা। সে আবার ঘুমিয়ে পড়ল। শ্যামল যেহেতু ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে, তাই ট্রেন থামতে বা কারুর কথাতেই ঘুম ভাঙল না শ্যামলের। ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকায় ট্রেনের কিছু যাত্রী নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিল, তাহলে কি ট্রেনটা আর যাবে না? সারা রাত এখানেই থাকতে হবে। এইভাবে আলোচনা হচ্ছে, এর মধ্যেই পুরোপুরিভাবে ঘুম ভেঙে গেল সুজয়ের। সে সিটেই উঠে বসল। এতক্ষণে ঘুম ভাঙল শ্যামলেরও। সেও উঠে বসে সবাইকে জিজ্ঞেস করতে লাগলো, ট্রেনটা চলছে না কেন? শুনে শ্যামল বলল, হ্যাঁ রে ভাই, তুই ঘুমিয়ে পড়েছিলি তাই কিছু টের পাসনি। ট্রেনটা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছে, কেন দাঁড়িয়েছে তা বোঝা যাচ্ছে না। বলতে বলতে ট্রেনটা ছেড়ে দিল, আর ট্রেনটা ছাড়ার সাথে সাথে শোনা গেল ট্রেনের চালক ভ্যানিশ হয়ে গেছে। এখন চালক ছাড়াই ট্রেনটা চলছে। সবাই ভয় পেলেও কেউ আর কোনো শব্দ করল না। সবাই ভাবলো গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারলেই হয়। সেটাই নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। ঠিক রাত 3টে তখনই ঘটলো আসল ঘটনাটা। ট্রেনে সবাই আবার ঘুমিয়ে পড়েছে। ট্রেনের কিছু কিছু আলো জ্বালিয়েছে, ঘুমানো হয়েছে। হঠাৎ আলোগুলি নিভে গেল, আর সাথে সাথে তারস্বরে চিৎকার। সবাই উঠে পড়ল আর কারণটা জানার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই বোঝা গেল না। আবার কিছু সময় পরে ট্রেনটা চলতে শুরু করলো।
আমি পড়ব খানাকুল ভ্রমণের কিছু সংক্ষিপ্ত ভ্রমণ কাহিনী। কালকে অর্থাৎ 9/12/2025 মঙ্গলবার সকাল 7:42 আমি আর মণি বাড়ি থেকে বেরিয়েছিলাম নালাকুল যাব বলে। আমি আর মণি বাড়ি থেকে বেরিয়ে গাড়ি করে প্রথমে স্কটেস্টার স্কুলের সামনে যাই। ওখানে অনেকে অপেক্ষা করছিল আমাদের জন্য। তারপরে আমরা সবাই মিলে অর্থাৎ প্রায় 40 জন নালাকুলের উদ্দেশ্যে রওনা দিই। ওখানে আমাদের উদ্দেশ্য ছিল একটি মেয়ের বিয়ে। মেয়েটির বিয়ে যদিও 13/12/2025 শনিবার, কিন্তু আমরা ওকে আশীর্বাদ করার জন্য 9/12/2025 মঙ্গলবারই গিয়েছিলাম। ওখানে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 3 থেকে 3.5 ঘন্টা। আমাদের বাস রওনা দিয়েছিল সকাল 8:46 আর আমরা গিয়ে পৌঁছালাম বেলা 1:12। মাঝখানে রাস্তায় একটু চা খাওয়া হয়েছিল। খুব আনন্দ করে সবাই মিলে ওখানে গিয়ে পৌঁছালাম। যেহেতু আমার এটা প্রথমবার, তাই আমার আনন্দটা একটু বেশি হয়েছে। আমাদের দলের মাথা ছিল, অর্থাৎ দলের প্রতিনিধি ছিল ইন্দিরা আন্টি। যার কথা মতো আমরা সবাই ওখানে চলছিলাম। বাসের মধ্যেই আমাদের দেওয়া হলো গরম গরম লুচি, আলুর দম আর মিষ্টি। তাতেই পেট ভরে গিয়েছিল। তার সাথে মণি আমাকে একটা কমলা লেবুও দিয়েছিল। ওখানে পৌঁছে আমাদের প্রথমে কপালে চন্দনের ফোঁটা আর গোলাপ ফুল দিয়ে বরণ করলো। তারপরে ওনারা আমাদেরকে একটা করে জলের বোতল আর চা বিস্কুট খেতে দিলেন। গল্প হলো, আশীর্বাদ হলো, বড়রা মিলে আশীর্বাদ করলো। তারপরেই দুপুরের খাওয়া দাওয়া হলো। দুপুরে খেলাম ভাত, ডাল, গয়না বড়ি ভাজা, মাছের মাথা দিয়ে একটা ঘন্ট, আলু পোস্ত, বেগুনি, চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, সব মালাই চমচম, রাজভোগ, দই, পায়েস আর সবশেষে পান মশলা। খাওয়া দাওয়া সেরে আবার শুরু হলো গল্প, ফটো তোলা। গল্প করতে করতে বিকেল হয়ে গেল আর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ঠিক বিকেল 4:17। বাড়ি আসার আগে মেয়ের বাড়ির লোকেরা আমাদেরকে দিল কিছুটা করে মুড়ি আর ওদের চাষের বাদাম। তারপরেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ওখান থেকে বাস ছাড়লো ঠিক বিকেল 4:12 আর আমরা বাড়ি পৌঁছালাম ঠিক সন্ধে 8:09। সন্ধে 7:48 আমি আর মণি পাইকপাড়া মোড়ে বাসের থেকে নেমে একটা রিক্সা করে বাড়ি ফিরলাম। এত কিছু লেখার মধ্যে একটা জিনিস তো লেখাই হয়নি, সেটা হলো মেয়েটির নাম দীপালি। যাই হোক, সব মিলিয়ে গোটা দিনটা সবার সাথে আমি খুব আনন্দে কাটালাম। তিন মূর্তি। আজকে আমরা একটি নিছক প্রেমের গল্প শুনব। গল্পটিতে আমরা 3টি চরিত্র পাব: অশোক, রবি আর নীতিশা। অশোক আর রবি পরস্পর স্বামী স্ত্রী, আর নীতিশা হলো অশোকের কলেজের জীবনের বান্ধবী। ঠিক বান্ধবী না, প্রেমিক বললেই ঠিক হবে। অশোক আর রবির বিয়ে হয়েছে 7 মাসের মতো। রবি অশোকের কাছে বায়না করেছে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। এদিকে অশোক একটি নামকরা পত্রিকা অফিসে কাজ করে, বিশেষ ছুটি পায় না। বিয়ের সময় টানা 15 দিন ছুটি নিয়েছিল। সবে 7 মাস হয়েছে বিয়ে হয়েছে, এখন আর ছুটি দেবে না অফিস থেকে। কিন্তু বউয়ের বায়না, ছুটি তো নিতেই হবে। ছুটি নিয়ে চলে গেছে ঘুরতে। আবার বউ মানে নতুন বউ। দুজনে বসে ঠিক করলো 3-4 দিনের জন্য সমুদ্রে ঘুরতে যাবে। তারা সমুদ্রে ঘুরতেও গেল। শুধু গেল না, অনেক মজাও করলো। যেহেতু অশোক আর রবির
মাত্র 7 মাস বিয়ে হয়েছে, আর বিয়ের পর এটাই তাদের প্রথম ঘুরতে যাওয়া। তাই ওদের দুজনের কাছে এটা ছিল মধুচন্দ্রিমা। তারা একটু নিরিবিলি জায়গা যেখানে সমুদ্র আছে সেটাই বেছে নিল, আর তারা দুজনে চলে গেল মন্দারমণি। মন্দারমণিতে পৌঁছে হোটেলের ঘরে ঢুকে দরজা বন্ধ করে সাথে সাথে অস্ত্র কাছে টেনে নিল রুবিকে। সাপের মতো জড়িয়ে রুবির সারা শরীর চুমোয় ভরিয়ে দিল, আর মুখে বলতে লাগলো, আজকে তোমার এই নরম শরীরটা আমি হিংস্র জন্তুর মতো ছিঁড়ে খাবো। আমাকে কেউ বাধা দিতে পারবে না। তাই শুনে রুবি বলল, আমিও প্রস্তুত আছি, কিন্তু আমার একটা শর্ত। তুমি যখন আমাকে আদর করবে তখন আমি তোমার সারা শরীরে আমার নরম হাত দিয়ে জড়িয়ে রাখবো, আর তোমার শরীরে কতগুলো তিল আছে সেটা গুনবো। অশোক বলল, তুমি যদি আমাকে তোমার এই 2 হাতে বন্দি করে রাখো তাহলে আমার খুব একটা খারাপ লাগবে না, আমার ভালোই লাগবে। কিন্তু আমাকে ধরে রাখতে চাইছো কেন? তোমার কি মনে হয় আমি তোমায় ছেড়ে পালিয়ে যাব? রবি বলল, আমি তোমাকে জড়িয়ে থাকবো কারণ কোনো শত্রুও যেন তোমাকে আঘাত করতে না পারে। আর আমি তোমার শরীরে তিল গুনতে চাইছি এই কারণে, তোমার শরীরে তিলই বলে দেবে আমাদের সামনের প্রজন্মের ভবিষ্যৎ।